This call is now being recorded. शांति शांति शांति। ধন্যবাদ মৌসুমী। আর সময়ের অপচয় না করে আমরা দুর্গাধর বাবুর শরণাপন্ন হব এই অদ্ভুত বিষয়টি সম্বন্ধে কিছু জানার জন্য। দুর্গাধর বাবু, আপনি শুরু নমস্কার। করুন। হ্যাঁ, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ নারায়ণগড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর বাদল কুমার জানা মহাশয়কে। আমার অত্যন্ত স্নেহের ভাতৃপ্রতিম সুশোভনের প্রতি রইল আমার ভালোবাসা। মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের আলোচনা চক্রে উপস্থিত সকলকে সম্মান জানিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের জন্য রইল আমার স্নেহ ও শুভেচ্ছা। সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করছি। আমার কথা সব স্পষ্ট তো শোনা যাচ্ছে তো? একদম। আচ্ছা, শেয়ার স্ক্রিন করলে সুশোভন, হ্যাঁ, শেয়ার করছি, আসছে না, কোনো প্রবলেম কিছু শেয়ার হচ্ছে স্ক্রিন করলে আমার এখান তোমার থেকে? গুগল মিটের উপরে একটা বক্স আসবে। ওই হ্যাঁ, বক্সের এসে মধ্যে গেছে। যে স্ক্রিনটা দেখা যাবে সেটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তারপরে তুমি যেখানে পিপিটিটা রেখেছো সেটা ওপেন করে চালু করো। আসছে। হুম। এসেছে মনে হয়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাকিরা দেখতে পাচ্ছে কিনা যদি একটু বলে। আমার তো এখানে হ্যাঁ, অসুবিধা দেখতে কিছু। পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ, আচ্ছা থ্যাংক দুর্গাধর ইউ। বাবু, আপনার স্ক্রিনের উপরে, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ, ঠিক আছে একদম। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার বিষয় ইন্ডিয়ান এপিগ্রাফি, প্যালিওগ্রাফি অ্যান্ড ক্রোনোলজি। প্রকৃতপক্ষে এপিগ্রাফি অর্থাৎ অভিলেখ বা ইনস্ক্রিপশন অর্থাৎ শিলালেখ না থাকলে ভারতবর্ষের ইতিহাস সঠিকভাবে রচিত হতো না। ভারতবর্ষ তথা সারা বিশ্বের ইতিহাস পুনর্গঠনের জন্য বা সঠিকভাবে রচনা করার জন্য এপিগ্রাফি বা ইনস্ক্রিপশনের অবদান অপরিহার্য। যদি আমরা প্রাচীন গ্রিসের দিকে তাকাই, সেখানে দেখতে পাবো হেরোডোটাস এবং থুকিডিডিসকে। গ্রিসের ইতিহাস রচনা করেছেন। রোমের ইতিহাস রচনা করে চলেছেন বা রচনা করেছেন পলিবিয়াস ও লিভি। কিন্তু আমাদের ভারতবর্ষে আর বিশেষত বলতে গেলে সংস্কৃত সাহিত্যে বা ভারতবর্ষে এই রকম ধরনের ইতিহাসকে ধরে রাখার প্রচেষ্টা দেখা যায়নি। কিছু কিছু কাব্যে অবশ্যই ইতিহাসকে ধরে রাখা হয়েছে। ঐতিহাসিক কাব্য বা অন্য বিষয়গুলি পড়তে যেয়ে সেগুলি আমাদের চোখে পড়ে। কিন্তু বলার বিষয়, সংস্কৃত সাহিত্যে কাব্য, নাটক, অলঙ্কার, ব্যাকরণ, দর্শন প্রভৃতি শাখা যে পরিমাণে সমৃদ্ধ, সেই তুলনায় ঐতিহাসিক কাব্য সমৃদ্ধি লাভ করেনি। সংস্কৃত কবি ও সাহিত্যিকগণ ভারতবর্ষের প্রাচীন ইতিহাসকে যথাযথভাবে তাদের রচনায় ধরে রাখার চেষ্টা করেননি। অধিকাংশ কবি নিজেদের বংশ পরিচয় এবং আবির্ভাব কাল সম্পর্কে এমনই নীরব, তাদের জীবন ইতিহাসকে কেন্দ্র করে নানা জনশ্রুতি এবং কিংবদন্তির উদ্ভব ঘটেছে। অবশ্য কেন কবি সাহিত্যিকরা তাদের পরিচয় দিতেন না, আমাদের সেই প্রাচীন ভারতবর্ষের ধ্যান ধারণা কেমন ছিল, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা ইত্যাদির আলোচনায় তা আমাদের সকলেরই জানা। যে দেশে ব্যাস বাল্মীকির মতো মহাকবি, ভাস কালিদাস ভবভূতির ন্যায় নাট্যকার, বান দণ্ডী সুবন্ধুর ন্যায় গদ্যকাব্য রচয়িতা, কপিল কণাদের ন্যায় দার্শনিক,
পাণিনি, বড়রুচি, পতঞ্জলির ন্যায় বৈয়াকরণ জন্মেছেন, সেখানে এমন একজন কেউ আবির্ভূত হলেন না যার রচনায় সমকালীন ভারতীয় ইতিহাসকে ধরে রাখার প্রচেষ্টা দেখা গেছে। তাই অধ্যাপক কিট তার হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচারে মন্তব্য করেছিলেন, ইন দ্য হোল অফ দ্য গ্রেট পিরিয়ড অফ সংস্কৃত লিটারেচার দেয়ার ইজ নট ওয়ান রাইটার হু ক্যান বি সিরিয়াসলি রিগার্ডেড অ্যাজ এ ক্রিটিক্যাল হিস্টোরিয়ান। আমরা ভারতবর্ষের ইতিহাস পুনর্গঠন বা রচনা করার ক্ষেত্রে কিছু কিছু এভিডেন্স বা এলিমেন্টের উপর নির্ভর করি। প্রকৃতপক্ষে এই উপাদান বা এভিডেন্স বা এলিমেন্টগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে লিটারেচার, আরেকটি হচ্ছে আর্কিওলজি। সেই লিটারেচার দেশীয় এবং বিদেশীয় ভাগে দুই ভাগে বিভাজিত হলে আলোচনা অন্যদিকে এগিয়ে যায়। আমরা সেই লিটারেচারের আলোচনায় না যে আর্কিওলজির আলোচনায় চলে আসব। এই আর্কিওলজির মধ্যে মূলত আমরা তিনটে বিষয় পাই। প্রথমত এপিগ্রাফি বা ইনস্ক্রিপশন, দ্বিতীয়ত কয়েন, আর তৃতীয়ত আদার মনুমেন্টস, অর্থাৎ অভিলেখ বা শিলালেখ, দ্বিতীয় হচ্ছে মুদ্রা, এবং তৃতীয় হচ্ছে বিভিন্ন রকম সৌধ বা স্মৃতিসৌধ। হয়তো কখনো কখনো মনে হবে যে প্রাচীন ভারতবর্ষের স্থাপত্য ভাস্কর্য বিদেশিদের বিবরণিত ইতিহাস শোনার জন্য যথেষ্ট ছিল, কিন্তু স্বীকার করতেই হয় এবং দীর্ঘ গবেষণা সুস্পষ্ট রূপে প্রমাণিত, অভিলেখগুলির মূল্য সকলের থেকে অনেক উপরে। প্রাচীন এবং মধ্য ভারতীয় সমাজ, ধর্ম, সংস্কৃতি, রাজনীতি প্রভৃতি সুষ্ঠুভাবে জানতে হলে আজ পর্যন্ত সম্পাদিত এবং প্রকাশিত লক্ষাধিক অভিলেখের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নেই। ইন্ডিয়ান এপিগ্রাফি, প্যালিওগ্রাফি অ্যান্ড ক্রোনোলজির আলোচনায় নামকরণের ব্যুৎপত্তি, তাৎপর্য, সামান্য পরিচয়, সময়কাল, ভাষা প্রয়োগ, এভাবে আমরা এগোতে থাকব। আলোচনার সুবিধার্থে আমি কখনো কখনো একটি স্লাইড আগে বা আগেরটি পরে এরকম ভাবেই আমি উপস্থাপন করব, যাতে আলোচনা করতে সুবিধা হয়। আমার কথা যদি শুনতে অসুবিধা হয় কাইন্ডলি আমাকে একটু নক করবেন। একদম নিঃসন্দেহে দুর্বাদল বাবু, আপনার কথা শোনা যাচ্ছে। অসুবিধা হলে জানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। প্রথমে আসি এপিগ্রাফির আলোচনায়। এখানে এপিগ্রাফি সমান ইনস্ক্রিপশন সমান অভিলেখ লেখা আছে। প্রকৃতপক্ষে বোঝার সুবিধার জন্য আমরা এভাবে লিখে থাকি, লেখাটির মধ্যে ভুল নেই। কিন্তু যদি সূক্ষ্ম আলোচনায় যাই তাহলে দেখা যাবে ইনস্ক্রিপশন এপিগ্রাফির একটি পার্ট। এপিগ্রাফি হচ্ছে অভিলেখ আর ইনস্ক্রিপশন হচ্ছে শিলালেখ। আমরা সেই আলোচনাতে ক্রমে ক্রমে প্রবেশ করব। আমরা বহু জায়গাতে ঠিক এভাবেই লেখা দেখি, এপিগ্রাফি সমান ইনস্ক্রিপশন সমান অভিলেখ লেখা। এই আলোচনাটা করার পরেই আমরা ইনস্ক্রিপশন এবং এপিগ্রাফির মধ্যে যে পার্থক্য আছে সেই আলোচনায় প্রবেশ করব। অভিলেখ শব্দটির ইংরেজি এপিগ্রাফি শব্দের আক্ষরিক অনুবাদ। গ্রিক শব্দ এপি বা এফ, এটি প্রকৃতপক্ষে একটি গ্রিক উপসর্গ। এই গ্রিক উপসর্গ এপি বা এফ এর প্রাথমিক অর্থ হচ্ছে অন বা আপন। কোথাও কোথাও আমরা ওভার বা অ্যাবভ এই অর্থ দেখতে পাবো এপি বা এফ উপসর্গের। আর গ্রিক গ্রাফিন, হ্যাঁ হ্যাঁ, আপনার কথা বলার মাঝে একটু থামাচ্ছি। চণ্ডীদাস বলে একজন লিখেছেন, একটু ধীরে বললে তাদের বোঝার সুবিধা হয়, যদি কাইন্ডলি একটু ধীরে বলেন। আচ্ছা, আপনি যথেষ্ট ধীরে বলছেন, তবু ছাত্রছাত্রীদের সুবিধার্থে আর একটু আস্তে বললে মনে হয় ওরা বুঝতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, এপিগ্রাফি এই ইংরেজি শব্দটির আক্ষরিক অনুবাদ অভিলেখ। গ্রিক উপসর্গ এপি বা এপ উপসর্গের প্রাথমিক অর্থ হলো অন বা আপন। আমরা এখন এপিগ্রাফি শব্দটির ব্যুৎপত্তির মধ্যে প্রবেশ করে গেছি। আর গ্রাফিন ধাতুর অর্থ হলো টু রাইট,
সেই ক্ষেত্রে এপিগ্রাফি শব্দের সম্পূর্ণ অর্থ দাঁড়ালো টু রাইট ওয়ান। আমরা প্রচুর বইয়ে দেখব যে এপিগ্রাফি শব্দের একটি সমার্থক ইংরেজি শব্দ হলো ইনস্ক্রিপশন। এই ইনস্ক্রিপশন শব্দটির মূল ধাতু হচ্ছে ইনস্ক্রাইব। যদি ইনস্ক্রাইব এই ধাতুর আবিধানিক অর্থ আমরা খুঁজতে যাই, সেখানে পাবো টু রাইট, প্রিন্ট or engrave letter or words on a surface, অথবা আবিধানিক অর্থ পাবো টু এনগ্রেভ or mark a surface with letter or words। এপিগ্রাফি কথার অর্থ কোনো কিছুর উপরে লেখা। তথাপিও এপিগ্রাফি ও ইনস্ক্রিপশন এক নয়। ইনস্ক্রিপশন হলো এপিগ্রাফির একটি অংশ বিশেষ। শিলাখণ্ড, লৌহখণ্ড, প্রস্তর বা ধাতুর তৈরি স্তম্ভ, মৃৎপাত্র, হাতির দাঁতের তৈরি পাত্র, তামার পাত্র, যে কোনো ধাতুখণ্ড, টেরাকোটা প্রভৃতি কঠিন বস্তুর গাত্রে, মন্দির গাত্রে, ইটের উপরে বিভিন্ন মূর্তি গাত্রে খোদাই করে কোনো লিপি উৎকীর্ণ করাকে বলা হয় ইনস্ক্রিপশন। কিন্তু ব্যাপক অর্থে তালপাতা, ভূর্জপত্র, পুঁথি প্রভৃতির উপরে লেখা থেকে শুরু করে কোনো কঠিন আবরণের উপর খোদাই করা লেখাকে এপিগ্রাফ বা এপিগ্রাফি বলা হয়ে থাকে। আবার এপিগ্রাফি বলতে অবশ্য স্টাডি অফ ইনস্ক্রিপশন বা অভিলেখ বিষয়ক পঠন পাঠন বা চর্চাকেও স্পষ্ট রূপে নির্দেশ করা হয়েছে। ভারতবর্ষের ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে জানতে গেলে এপিগ্রাফি বা অভিলেখ এবং ইনস্ক্রিপশন বা শিলালেখ যেমন সহায়তা করে, ঠিক পাশাপাশি সহায়তা করে ম্যানুস্ক্রিপ্ট বা পুঁথি। যদিও আজকের আলোচনায় ম্যানুস্ক্রিপ্ট নেই, তবুও ম্যানুস্ক্রিপ্ট সম্পর্কে দুটি লাইন বলা খুব জরুরি, কেননা এরা একে অপরের হাত ধরে এগোতে থাকে। ম্যানুস্ক্রিপ্ট শব্দটির পুঁথি বা পাণ্ডুলিপি অর্থে প্রযুক্ত হয়। ল্যাটিন ভাষায় ম্যানুস শব্দের অর্থ হাত এবং স্ক্রাইব্রি ধাতুর মৌলিক অর্থ আঁচড় কাটা এবং বিস্তৃত বা ব্যাপক অর্থে লেখা। এপিগ্রাফি অর্থাৎ অভিলেখ, ইনস্ক্রিপশন অর্থাৎ শিলালেখের এই আলোচনার পরেই আমরা যাব প্যালিওগ্রাফি বা প্রাচীন হস্তলিপি সংক্রান্ত বিজ্ঞানের আলোচনায়। আজও পর্যন্ত হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতার লিপি পাঠোদ্ধার করা যায়নি। আমরা মোটামুটি মানুষের যে ইতিহাস রচনা করে চলেছি, যদি হরপ্পা সভ্যতার ওই লিপি পাঠোদ্ধার হয়, তাহলে হয়তো কবে থেকে লিপি প্রথম প্রচলন হয়েছে এই ধারণাটাই হয়তো আমাদের বদলে যেতে পারে। লিপির পাঠোদ্ধারের জন্য যে বিজ্ঞানের বা সহায়তা প্রয়োজন তার নামই লিপি বিজ্ঞান বা প্যালিওগ্রাফি। এই প্যালিওগ্রাফির মাধ্যমে তারিখবিহীন লেখের আনুমানিক সময়কাল নির্ধারণ করা সম্ভব। দুটি গ্রিক শব্দ প্যালিওস এবং গ্রাফিন। প্যালাইস শব্দের অর্থ প্রাচীন, গ্রাফিন শব্দের অর্থ লিখন ক্রিয়া। এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে প্যালিওগ্রাফি বা প্রাচীন হস্তলিপি সংক্রান্ত বিজ্ঞান শব্দটি তৈরি হয়েছে। এই প্যালিওগ্রাফিকে কোথাও কোথাও আমরা প্রত্নলিপি বলেও অভিহিত করতে দেখব। প্রাচীন লিপিসমূহ পাঠোদ্ধারের পঠন পাঠন, লিপির অক্ষরগুলির স্বরূপ বিচার, লিপি বিবর্তনের ইতিহাস, অক্ষরের বিশ্লেষণ, ঐতিহাসিক কাল নির্ণয়, অভিলেখের উপাদান প্রভৃতির আলোচনা এই প্যালিওগ্রাফির মধ্যে থাকে। অভিলেখ চর্চার একটি প্রধান সাধন এই বিদ্যা। পুরালিপিবিদদের সহায়তায় আমরা অনেক অভিলেখের পাঠোদ্ধার করতে সমর্থ হয়েছি।
লিপি তত্ত্ব চর্চার ইতিহাসে আমরা প্রথম নামটি আমরা পাই সেটি হলো ব্রাহ্মী। তাকে আমরা আদি ব্রাহ্মী বলি, কখনো কখনো মৌর্য ব্রাহ্মী বলি, কখনো কখনো অশোক ব্রাহ্মী বলি। কিন্তু কেন এমনটা হলো সেই আলোচনাতে অবশ্যই আসব। তার আগে ক্রোনোলজির সংক্রান্ত দুই একটি কথা বলে নিই। ক্রোনোলজি বাংলা অর্থ করলে দাঁড়ায় কাল নিরূপণ বিদ্যা বা কালক্রম বিজ্ঞান। অভিলেখ চর্চার ক্ষেত্রে ক্রোনোগ্রাম শব্দটি বিশেষ পরিচিত। দুটি গ্রিক শব্দের সমন্বয়ে এই শব্দটির আবির্ভাব ঘটেছে, ক্রোনোস এবং গ্রামা। ওয়ার্ড দুটির মিনিং যথাক্রমে সময় এবং বর্ণ। এই ক্রোনোলজি শব্দটি বা এই ক্রোনোলজি অভিলেখ চর্চার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ। আমরা আজকের আলোচনার মধ্যে অভিলেখের বা শিলালেখের সময় নিয়েও কিছু কথা রাখার চেষ্টা করব। অভিলেখের কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করার পরপরই আমরা ব্রাহ্মী লিপির আলোচনা থেকে শুরু করে সময়ের আলোচনার মধ্যে এগোবো। মনে রাখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার জন্য আমরা বলে থাকি অভিলেখের বৈশিষ্ট্য হচ্ছে দুটি। সেই দুটি বৈশিষ্ট্য, একটি হচ্ছে লেখাটি উৎকীর্ণ হবে, অপর বৈশিষ্ট্য হচ্ছে কোনো শক্ত কিছুর উপরে লেখা হবে। যখন আমরা রাইটিং ম্যাটেরিয়ালস পড়বো এর পরেই, অভিলেখের বৈশিষ্ট্যের পরেই, তখন রাইটিং ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে সেই অভিলেখের বৈশিষ্ট্যগুলি যে কোনো কিছুর শক্ত উপাদান তার আছে, কোনো শক্ত কিছুর উপরে লেখা হচ্ছে, সেই শক্ত কি সেগুলো অবশ্যই আমি মেনশন করব। কিন্তু এই যে দুটি বৈশিষ্ট্য, লেখটি উৎকীর্ণ হবে বা লেখাটি উৎকীর্ণ হবে এবং দ্বিতীয় বৈশিষ্ট্য কোনো শক্ত কিছুর উপরে খোদাই করে লেখা হবে, এই দুটো বৈশিষ্ট্য আলোচনার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে আমরা করলেও এর সঙ্গে সঙ্গে আরেকটি বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে, যেটি বিশেষ বৈশিষ্ট্য বলে অভিহিত করা হয়ে থাকে। সেই বিশেষ বৈশিষ্ট্যের আবার দুটি পার্ট। সেই বিশেষ বৈশিষ্ট্যের প্রথম পার্টে আমরা দেখতে পাচ্ছি অভিলেখের শুরুতে অথবা শেষে একটি মঙ্গলসূচক চিহ্ন বা শব্দের ব্যবহার বা ইষ্ট দেবদেবীর স্তুতির পরম্পরা ছিল। সেক্ষেত্রে সিদ্ধম বা স্বস্তি কথা উল্লেখ করা যেতে পারে। মোটামুটি ষষ্ঠ শতাব্দী থেকে পরবর্তীকালে যে অভিলেখগুলি আমরা বঙ্গেতে পেয়েছি বা বৌদ্ধ ধর্ম অবলম্বী যে সমস্ত রাজারা অভিলেখগুলি রেখে গেছেন, তাদের অভিলেখতে সিদ্ধম কথা প্রায়ই আমরা লক্ষ্য করেছি একদম অভিলেখের শুরুতে। এছাড়া প্রাচীন অভিলেখগুলিতে স্বস্তিক, ত্রিরত্ন, শ্রীবৎস ইত্যাদি সব চিহ্ন ব্যবহার হতো। এই বিশেষ বৈশিষ্ট্যে এসে দ্বিতীয় যে কথাটি বিশেষভাবে বলার, এখানে সাধারণত শব্দ বা পদের মাঝে ফাঁক রাখা হতো না। কখনো কখনো কিছু শব্দ সমষ্টির পৃথকভাবে ব্যবহার দেখা গেলেও তা খোদাই শিল্পীর নিজস্ব ইচ্ছা। আজ যেমন আমরা সেমিক্লোন, কমা, দাঁড়ি বা পূর্ণচ্ছেদ সব বিরাম চিহ্ন ব্যবহার করে থাকি, সে সময়ও বিরাম চিহ্নের ব্যবহার ছিল। কিন্তু বিরাম চিহ্ন হিসাবে বিভিন্ন অভিলেখে পদ্ম, বৃত্ত, পদ্ম ছাড়া অন্য যে কোনো ফুল এবং অন্যান্য চিহ্নের ব্যবহার কিন্তু আমরা লক্ষ্য করেছি। এতক্ষণ ধরে তাহলে আমরা অভিলেখের মূলত এই তিনটি বৈশিষ্ট্য নিয়ে পড়লাম বা আলোচনা করলাম। কিন্তু অভিলেখের সামগ্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গেলে একটু বৃহত্তর আলোচনায় প্রবেশ করতেই হয়। এই তিনটি বৈশিষ্ট্য ছাড়াও আরো তিনটি বৈশিষ্ট্য আছে। আলোচনা সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে আমি প্রথমেই বৈশিষ্ট্যগুলি আলাদা করে দিলাম। এখন এই তিনটি বৈশিষ্ট্যের পরে আরো যে তিনটি বৈশিষ্ট্য আছে সেগুলি আলোচনা করলে দাঁড়াবে আমাদের অভিলেখের তাহলে 6খানা বৈশিষ্ট্য। একদমই তাই, প্রকৃতপক্ষে 6খানা বৈশিষ্ট্যই আছে অভিলেখের। এখন বাকি 3খানি বৈশিষ্ট্যের মধ্যে আমরা যাব। প্রথমত, লেখগুলিতে আমি আবার এই যে লাস্ট 3খানা বৈশিষ্ট্য সেগুলি প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত করে বলছি।
প্রথমত, লেখগুলিতে রাজার নাম, বংশ পরিচয়, ধর্মানুরাগ, শিল্পানুরাগ, বিদ্যোৎসাহিতা, এমনকি রচয়িতা ও উৎকীর্ণকারীর নানান পরিচয় পাওয়া যায়। দ্বিতীয়ত, রাজার রাজ্য বিস্তৃতি, রাজ্যের সীমা, সামরিক কর্মকাণ্ড প্রভৃতি সম্পর্কিত তথা ভৌগোলিক অবস্থান সংক্রান্ত নানা তথ্য সরবরাহ করে। যদি ভালো ভূগোলের গবেষক হতে হয় তাহলে তাকে সংস্কৃত জানতে হবে। আমি এই পয়েন্টের মধ্যে বলছি, 3 নম্বর পয়েন্ট এখনো যায়নি। যদি ভালো ইতিহাসের গবেষক হতে হয় তাহলে তাকে সংস্কৃত জানতে হবে। আমাদের পুরাণগুলো যেমন অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান জিওগ্রাফি, হিস্ট্রি সম্পর্কে অসম্ভব সব গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করে, তেমনি অভিলেখ ছাড়া ভারতবর্ষের যেমন ইতিহাস লেখাই যায় না, তেমনি ভূগোল ও চর্চা কখনো সম্পূর্ণ হয় না। ভৌগোলিক তথ্য যেভাবে অভিলেখগুলিতে উৎকীর্ণ হয়েছে তা দেখলে সত্যি আমাদের সমধিক মুগ্ধ হতে হয়। তৃতীয় বৈশিষ্ট্যের কথা আসি এখানে। লেখে সন বা সাল, তারিখ প্রভৃতির উল্লেখ থাকায় রাজার রাজত্বকাল ও সময়ানুক্রম সম্পর্কে সঠিক তথ্য অনুধাবন করা সম্ভব। এখানে এই সাল তারিখ সম্পর্কে বলি। অভিলেখগুলিতে সাল তারিখ 2 রকম ভাবে ব্যবহার হয়েছে। কখনো কখনো লেখা হচ্ছে রাজা সিংহাসনে বসার তার রাজত্বের কত নম্বর বৎসরে এই অভিলেখটি উৎকীর্ণ করছেন। যেমন আমি পাল ডায়নেস্টিতে ধর্মপালের কথা বলি, তিনি তার রাজত্বের 32তম বর্ষে যে কোনো একটি অভিলেখ উৎকীর্ণ করছেন, তাহলে ওটা লিখে দেওয়া হলো যে ধর্মপাল তার রাজত্বের 32তম বৎসরে এসে এই অভিলেখটি উৎকীর্ণ করলেন। আবার এইভাবে না বলে কোথাও কোথাও আচ্ছা, কেউ একজন মেসেজ করছে, স্ক্রিনে লেখাটি দেখা যাচ্ছে না। দেখে নিচ্ছি আমি। দুর্গাধর বাবু, আমার মনে হয় তার বক্তব্য হচ্ছে যে আপনি যেটা শো করে রেখেছেন তার সঙ্গে আপনার বক্তব্য মেল হচ্ছে না বলে স্ক্রিনটি দেখা যাচ্ছে না। যদি তাই হয় তাহলে বলে রাখি যে এখানে যেগুলো দেওয়া রয়েছে তা ছাড়াও অপরাপর বৈশিষ্ট্যের কথা বক্তা বলছেন, সেইগুলো একটু মন দিয়ে শুনতে হবে, কারণ স্বল্প সময়ের মধ্যে সবকিছু করে ওঠা সম্ভব হয় না। ফলে কিছু লেখা রয়েছে, কিছু লেখা তিনি বলছেন যেগুলো খুবই প্রয়োজনীয়, এখানের মধ্যে লেখার সময় হয়ে ওঠেনি, ফলে সেইগুলো একটু মন দিয়ে শুনতে হবে, কেমন? আর যদি স্ক্রিন দেখতে না পাও তার জন্য ব্যবস্থা আমরা করতে পারি। ধন্যবাদ দুর্গাধর বাবু, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, তো কোথাও কোথাও রাজত্বের কত নম্বর বৎসরে অভিলেখটি উৎকীর্ণ করেছেন এরকম ভাবে না বলে একটা সম্বদের উল্লেখ করে দেওয়া হয়েছে। সম্বদ বলতে যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্তের নামের সঙ্গে জুড়ে গেছে বিক্রম সম্বত। প্রকৃতপক্ষে কোনো লেখে সম্বতের সরাসরি উল্লেখ থাকে, আবার কোনো কোনো লেখে উৎকীর্ণ হয় রাজার রাজ্যাঙ্ক বর্ষ। তো রাজ্যাঙ্ক বর্ষ সম্পর্কে আর বিশেষ কিছু বলার নেই, কিন্তু সম্বত অভিলেখগুলি পড়তে গেলে আমরা বেশ কিছু সম্বতের দেখা পাই। মূলত 7খানা সম্বতের দর্শন মেলে আমাদের। টিল নাও আমি যতটুকু স্টাডি করেছি, এইগুলো আমি তার বেশি পাইনি এখনো, হয়তো পরবর্তীতে আরো পেতে পারি, কিন্তু এটা একদম আমার নিজেরই স্টাডি থেকে বলছি। প্রথম সম্বদ হচ্ছে বিক্রম সম্বদ। এটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের নামের সঙ্গে জুড়ে গেছে। এর আরম্ভ নাম কৃত সম্বদ। এটি শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 58 অব্দ থেকে। নেক্সট আমরা পাই শক সম্বত, যা কনিষ্কের সময় থেকে শুরু, খ্রিস্টীয় 78 অব্দ। নেক্সট কলচুরি চেদি সম্বত, শুরু হয়েছিল 248 খ্রিস্টাব্দ থেকে। নেক্সট গুপ্ত সম্বত। এই গুপ্ত সম্বত কোথাও কোথাও যে পাচ্ছি বলবী সম্পদ বলে লেখা। এখন এই বলবী সম্বত কোন রকম ভাবে গুপ্ত সম্পদের সঙ্গে লিঙ্ক করা খুব কঠিন হয়ে পড়ে, কিন্তু গুপ্ত সম্পদই প্রকৃতপক্ষে বলবী সম্পদ।
বা বলবী সম্পদ প্রকৃতপক্ষেই গুপ্ত সম্পদ। এই দুটি কোনো আলাদা সম্পদ নয়। কেননা অভিলেখগুলি পড়তে গিয়ে তাদের যেভাবে এগোচ্ছে বক্তব্য বিষয় এবং যেভাবে তথ্যগুলি উপস্থাপন হয়েছে তাতে স্পষ্টত বোঝা যায় গুপ্ত সম্পদ বা বলবী সম্পদ খ্রিস্টীয় 319 থেকে 20 খ্রিস্টাব্দ নাগাদ শুরু হয়েছিল। এরপরে আছে গাঙ্গেয় অব্দ, 497 খ্রিস্টাব্দ থেকে যা শুরু। তারপরে আছে হর্ষ সম্পদ, 606 খ্রিস্টাব্দ থেকে যা শুরু। লাস্ট 7 নম্বর হচ্ছে ভৌমকের সম্পদ, 831 খ্রিস্টাব্দ থেকে শুরু। এই মোট 6খানা বৈশিষ্ট্য আমাদের আলোচনা করা হলো। আরেকটি বৈশিষ্ট্য নেই, তবুও কোথাও কোথাও কোনো কোনো বইয়ে আমরা দেখতে পাবো যে বৈশিষ্ট্য হিসেবে দাবি করা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এই 6টি বৈশিষ্ট্যের মধ্যে সেই বৈশিষ্ট্যটাও প্রবেশ করে গেছে। তবুও বাজারে প্রচুর বই আমরা হাতে পাই এখন। তো সেখানে দেখব যে উৎকীর্ণ স্থান থেকে ওই অঞ্চলের নাম, আঞ্চলিকতা, সীমা, অবস্থান প্রভৃতি অভিলেখে থাকে। এইটি একটি আলাদা বৈশিষ্ট্য বলে দাবি করা হচ্ছে, আমরা বিভিন্ন বইপত্র পড়লে দেখতে পাবো। কিন্তু এই উপরের 6টি বৈশিষ্ট্যের মধ্যে বা এতক্ষণ পর্যন্ত যে 6টি বৈশিষ্ট্য আলোচনা করা হলো তার মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যটি প্রবেশ করে গেছে। এরপরে আমরা যাব সময়ের আলোচনায়। একটু আগেই বলছিলাম প্রাচীন ভারতের প্রাচীনতম অভিলেখ যে অবশ্যই মহেঞ্জোদড়োর শিলমোহর সমূহ, সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু সেগুলির পাঠোদ্ধার এযাবৎ সম্ভব হয়নি। মৌর্য সম্রাট অশোকের অনুশাসন। দুর্গাবল বাবু, হ্যাঁ, আপনি ওই নিচের টপ শেয়ারিং এর পাশে যে হাইট বাটনটা আছে ওটা ক্লিক করে দিন, তাহলে নিচের লেখাগুলো পড়া যাবে। ঠিক আছে, হয়েছে। হয়েছে। আচ্ছা আচ্ছা। মৌর্য সম্রাট অশোকের অনুশাসন পাঠোদ্ধার হওয়া অভিলেখগুলির মধ্যে অবশ্যই প্রথম দিককার অভিলেখ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। খ্রিস্টপূর্ব 3য় শতকের মাঝামাঝি প্রাকৃত ভাষায় আদি ব্রাহ্মী লিপিতে লেখা। আমাদের সমস্যা প্রাকৃত ভাষা নিয়ে নয়, সমস্যা তৈরি হয় এই যে আদি ব্রাহ্মী, এই যে অশোক ব্রাহ্মী। একটু আগে আমি বলছিলাম আলোচনাতে যাব, এক্ষুনি সেই জায়গাতে প্রবেশ করে যাই। তার আগে দুটি কথা বলি। কারো মনে হতে পারে তাহলে কি অশোকের অভিলেখই প্রাচীনতম অভিলেখ পাঠোদ্ধার করার ক্ষেত্রে? হ্যাঁ, প্রাচীনতম অভিলেখ অবশ্যই অশোকের অনুশাসন পাঠোদ্ধার করা হয়েছে এমন অভিলেখের ক্ষেত্রে, কিন্তু রিসেন্ট গবেষণা আর একটু এগিয়ে গেছে। এখন আর অশোকের অভিলেখ পাঠোদ্ধার অভিলেখগুলির মধ্যে সর্বপ্রাচীন বলতে পারছি না। পাঠোদ্ধারকৃত প্রাচীন অভিলেখাবলির মধ্যে সবচেয়ে প্রাচীন লেখটি হল পিপরাওয়া বৌদ্ধ অস্থি কলস অভিলেখ। পিপরাওয়া বৌদ্ধ অস্থি কলস অভিলেখ খ্রিস্টপূর্ব 487 অব্দে উত্তরপ্রদেশে নেপাল সীমান্তের কাছে বস্তি জেলায় পিপরাওয়া নামে একটি গ্রামে পাথরের কলসাকৃতি পাত্রে বুদ্ধদেবের দেহাবশেষ সংরক্ষিত করে অস্থি কলসের উপরে প্রাকৃত ভাষায় লেখটি খোদিত হয়। আমি বিষয়টি আরেকবার বলছি। পাঠোদ্ধারকৃত প্রাচীন অভিলেখাবলির মধ্যে সবচেয়ে প্রাচীন লেখটি হল পিপরাওয়া বৌদ্ধ অস্থি কলস অভিলেখ খ্রিস্টপূর্ব 487 অব্দে উত্তরপ্রদেশের নেপাল সীমান্তের কাছে বস্তি জেলায় পিপরাওয়া নামে একটি গ্রামে একটি পাথরের কলসাকৃতি পাত্রে বুদ্ধদেবের দেহাবশেষ সংরক্ষিত করে অস্থি কলসের উপরে প্রাকৃত ভাষায় লেখটি খোদিত হয়। এখন উত্তরপ্রদেশের কাছে নেপাল সীমান্ত কেন বলছি? আমি ঠিক ওই যে সময় 487 অব্দ খ্রিস্টপূর্ব 487 অব্দ, আমি সেই সময়কার মানচিত্র ধরে কথা বলছি। যদিও তারপরে সময়ের সঙ্গে সঙ্গে অনেক জায়গার নামও পাল্টে গেছে,
পরিবর্তিত হয়েছে নদীর গতিপথ। ভঙ্গিল পর্বত শেষ পর্যন্ত ক্ষয়জাত পর্বতে রূপান্তরিত হয়ে গেছে। পাঠোদ্ধারকৃত দ্বিতীয় প্রাচীনতম লেখটি হল অশোক পূর্বযুগের, আনুমানিক খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের সেহগৌড়া তাম্রপট্টাভিলেখ। সেহগৌড়া তাম্রপট্টাভিলেখ। তারপরেই আমরা পাচ্ছি অশোকের অনুশাসন সমূহ, প্রাকৃত ভাষায় লেখা, ব্রাহ্মী লিপিতে লেখা। লেখ মূলত উৎকীর্ণ হতো তদানীন্তন সময়ে দুটি লিপিতে, একটি হলো ব্রাহ্মী, অপরটি হলো খরষ্টি। ব্রাহ্মী লেখা হতো বাম দিক থেকে ডান দিকে, কিন্তু খরষ্টি সবসময় যেন ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। ব্রাহ্মী বাম থেকে ডানে হলেও খরষ্টি ডান দিক থেকে বাম দিকের মতো। প্রকৃতপক্ষে এই লিপি যখন উৎকীর্ণ হয় বা লেখা হয়ে যায় তখন দেখতে অনেকটা খড়ের বা ঘোড়ার ওষ্ঠের মতো দেখায়, হঠাৎ সেরকম একটা ইমাজিন কল্পনা করা যায়। সেই জন্যই এই লিপির নাম হয়েছিল খরষ্টি। এছাড়া ব্রাহ্মী ও খরষ্টি অক্ষর সমন্বিত বিমিশ্রিত লিপি, শঙ্খলিপি, কিলক লিপি এবং ব্রাহ্মী থেকে উদ্ভূত বিভিন্ন আঞ্চলিক লিপিতেও লেখগুলি উৎকীর্ণ হতো। প্রকৃতপক্ষে আজকে ভারতবর্ষে যতগুলি লিপি আমরা দেখতে পাচ্ছি, সে বাংলা হতে পারে, তামিল হতে পারে, তেলেগু হতে পারে, উড়িয়া হতে পারে, হিন্দি হতে পারে, সমস্ত লিপির শরীর অশোক ব্রাহ্মীতে নিহিত। অশোক ব্রাহ্মী লিপি কিভাবে বিবর্তিত হয়ে বাংলা লিপিতে এসেছে, কিভাবে উড়িয়াতে গেছে, কিভাবে অশোক ব্রাহ্মী থেকে তামিল তেলেগুতে চলে যাচ্ছে, কিভাবে হিন্দির আগমন ঘটছে, কিভাবে দেবনাগরী আসছে, বা তারও আগেও নন্দীনাগরী বা ইত্যাদি সব আছে, একদম এই অশোক ব্রাহ্মী থেকেই বা অশোক ব্রাহ্মী লিপিতেই ভারতবর্ষের আজকে সমস্ত লিপির মূল শরীর নিহিত হয়ে আছে। উত্তর পশ্চিম ভারতে যদি অশোকের রাজত্বকালের দিকে আমরা একটু তাকাই, মানচিত্রটি আমাদের চোখে যদি ভাবি, অশোক যে বিশাল সাম্রাজ্যের অধীশ্বর ছিলেন, সেই সাম্রাজ্যের তার উত্তর পশ্চিমে অর্থাৎ তদানীন্তন উত্তর পশ্চিম ভারতে প্রাপ্ত অশোকের অনুশাসনগুলিতে খরষ্টি লিপি আমরা দেখতে পেয়েছি। আফগানিস্তানে অশোকের সময় উৎকীর্ণ লিপিগুলিতে গ্রিক এবং আরামাইক বর্ণমালা দেখতে পেয়েছি। আবার ব্রাহ্মী লিপি কয়েকশো বছরের ব্যবধানে বিবর্তিত হয়ে পৃথক আকৃতি এবং বৈশিষ্ট্য লাভ করে। প্রকৃতপক্ষে যদি আমরা বইয়ে বাংলা ক কেমন লেখা দেখি, আমরা যখন দ্রুত কিছু লিখে চলি তখন কিন্তু ঠিক বইয়ে লেখা কয়ের মতো করে কটা লিখি না, একটু বাঁকিয়ে একটু হেলিয়ে বিভিন্ন রকম ভাবে লিখে চলেছি। কারো কারো কয়ের আকৃত লেখার সময় একেবারে ডাইরেক্টলি আঁকড়ি নিয়ে কয়ের মাথাটাকে জুড়ে দিচ্ছে, ক বোঝা যাচ্ছে কিন্তু বইয়ে যেভাবে আঁকড়িটা সুন্দরভাবে কয়ের সঙ্গে যুক্ত নয়, নিচের দিকের অংশে একটু ফাঁকা থাকে, হ্যাঁ, তেমনটা কিন্তু অনেক সময় দ্রুত গতিতে লেখার সময় হয়ে ওঠে না। লিপিও ঠিক তাই অশোক ব্রাহ্মীর ক্ষেত্রে বা ব্রাহ্মীর ক্ষেত্রে হয়েছে। কয়েকশো বছরের ব্যবধানে লিপি কিছু কিছু পরিবর্তিত হয়েছে। গুপ্ত যুগে অক্ষরের বিশেষ কিছু পরিবর্তন ঘটে গেল, আবার কনিষ্কের সময়ে কিছু পরিবর্তন ঘটে গেল, পাল এবং সেন যুগে এসে সেই লিপি আরো পরিবর্তিত হয়ে গেল। অর্থাৎ যদি আমরা কনিষ্কের সময়কার ব্রাহ্মী লিপি এবং অশোকের সময়কার ব্রাহ্মী লিপির যদি হরফ পাশাপাশি রাখি, কষ্ট করে চিনতে হবে আমাদেরকে। খুব সহজে বোঝা যাবে না, আমাদেরকে কষ্ট করে অক্ষর চিনতে হবে। আর সেই জন্য এই ব্রাহ্মী লিপিগুলোকে আমরা সময় দিয়ে বা শাসকের সময়কাল অনুসারে আমরা নাম করে দিয়েছি আমাদের সুবিধার্থে। অশোকের সময় যে ব্রাহ্মী লিপি তা মৌর্য ব্রাহ্মী বা অশোক ব্রাহ্মী নামে অভিহিত হয়েছে। গুপ্ত যুগে ব্রাহ্মী লিপি যে আকৃতি লাভ করেছে তা গুপ্ত ব্রাহ্মী নাম লাভ করেছে। এখানে একটু বলবো, গুপ্ত যুগে যে বিশাল সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের পূর্ব এবং পশ্চিম প্রান্তে এই গুপ্ত ব্রাহ্মীরই আবার দুই রকম ভেদ আমরা লক্ষ্য করতে পেরেছি, পূর্বী এবং পশ্চিমী। অর্থাৎ একই লিপির পূর্ব দিকে একরকম ভাবে লেখা হচ্ছে, পশ্চিম দিকে একরকম ভাবে লেখা হচ্ছে, ওই অক্ষরের আকৃতি পরিবর্তন হয়। পূর্ব ভারতে এই লিপি
পাল সেন যুগে যে আকৃতি লাভ করলো তা গৌড়ী লিপি বা প্রোটো বেঙ্গলি বললে আরো বুঝতে সুবিধা হয়। আর এই প্রোটো বেঙ্গলি থেকেই পরবর্তীকালে তৈরি হয়েছে বাংলা হরফ। প্রোটো বেঙ্গলি থেকে তৈরি হয়েছে বাংলা হরফ। এখানে প্রত্নতাত্ত্বিক উৎখননে শ্রীলঙ্কার অনুরাগপুর নামক স্থানে আদি ব্রাহ্মী লিপির কিছু অভিলেখ পাওয়া গেছে। সে বিষয়ে এখানে মেনশন করা আছে যে মৌর্য যুগেরও পূর্ববর্তী খ্রিস্টপূর্ব প্রায় 6ষ্ঠ থেকে 4র্থ শতকের গোড়ার দিকে যে বিষয়গুলি আমাদের চোখে পড়েছে সেগুলি আমরা অবশ্যই এই আলোচনার মধ্যে রাখছি। সময়কালের এই আলোচনার সঙ্গে সঙ্গে ভাষা নিয়ে কয়েকটা কথা একটু বলি। প্রাচীন ভারতীয় লেখমালায় সাধারণত প্রাকৃত এবং সংস্কৃত ভাষায় লেখা হতো। প্রাকৃত এবং সংস্কৃত ভাষায় লেখা হলেও মিশ্রিত ভাষা, মিক্সড ডায়ালেক্ট এবং নানা আঞ্চলিক ভাষাতে উৎকীর্ণ লেখ এ যাবৎ আবিষ্কৃত হয়েছে। খ্রিস্টপূর্ব যুগের লেখগুলি মূলত প্রাকৃত ভাষায় লেখা, যার উৎকৃষ্ট নিদর্শন অশোকের অনুশাসন সমূহ। পরবর্তী পর্যায়ে আনুমানিক খ্রিস্টীয় 2য় শতক থেকে সংস্কৃত ভাষাতেও লেখ উৎকীর্ণ হতে থাকে। গুপ্ত যুগ থেকে শুরু করে খ্রিস্টীয় 11-দ্বাদশ শতক পর্যন্ত লেখ রচনায় সংস্কৃত ভাষার বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। তামিল, তেলেগু প্রভৃতি আঞ্চলিক ভাষায় রচিত লেখও পাওয়া গেছে। অবশ্য কিছু কিছু লেখ পাওয়া যায় যেগুলি বিদেশীয়, বিশেষত গ্রিক বা আরামাইক ভাষায় এবং কিছু আরবি ভাষায় রচিত হয়েছে। এবং গ্রিক আরামাইক ভাষায় যেগুলি রচিত হয়েছে, একটু আগে যখন ওই অশোকের অনুশাসন সম্পর্কে বলছিলাম বা সময়কাল যখন আলোচনা করছিলাম সেখানে আমি বলার চেষ্টা করেছি। ভাষার এই আলোচনায় এই জায়গাটিও খুব গুরুত্বপূর্ণ যে প্রাকৃত ভাষা, এখানে একটা ছক করে দেওয়ার চেষ্টা হয়েছে যে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী প্রায় 300 বছর পর্যন্ত। আর আছে ইএইচএস অর্থাৎ এপিগ্রাফিক্যাল হাইব্রিড সংস্কৃত, খ্রিস্টীয় 1ম শতক থেকে পরবর্তী সময়। খ্রিস্টীয় 4র্থ শতকে প্রাকৃত এবং এপিগ্রাফিক্যাল হাইব্রিড সংস্কৃতি ভাষার একরকম বিলুপ্তি ঘটে যাচ্ছে, সংস্কৃত ভাষা চলে আসছে। খ্রিস্টীয় 3য় শতকের পরবর্তী থেকে সংস্কৃতের আগমন দেখতে পাচ্ছি এবং 11-দ্বাদশে তো সংস্কৃতেই একদম সমস্ত জায়গা অধিকার করে নিয়েছে। প্রাকৃত এবং এপিগ্রাফিক্যাল হাইব্রিড সংস্কৃত অনেক দূরে সরে গেছে তখন। তবে এই লিপির ভাষাতত্ত্বের ইতিহাসে যেহেতু সিন্ধুলিপি পাঠোদ্ধার হয়নি, সেজন্য আজও অনেক কিছু অজানা থেকে গেছে। ভাষা প্রয়োগের আলোচনায় এখানে লিপি বা অভিলেখ এখানে দেওয়া আছে, শিলালেখ। এই যেমন আমার কার্সারটা যেখানে আছে এটা হচ্ছে ক, প্লাস চিহ্নের মতো কিন্তু ঠিক প্লাস নয়, নিচের দিকটা একটু বেশি লম্বা। এই অক্ষরগুলো চিনতে গেলে অ্যাকচুয়ালি এইরকম ভাবে এত সংক্ষিপ্ত সময়ে হবে না, কিন্তু মোটামুটি একটা দেখতে কেমন হয় সেই বিষয়ে একটা সম্যক ধারণা আশা করি পাওয়া যাবে। সেই জন্য এই যে শিলালেখ এখানে রাখা আছে। যাচ্ছি আমি পরের স্লাইডে। অভিলেখের প্রকারভেদ। অভিলেখকে আমরা 2 ভাগে মূলত ভাগ করেছি, বিষয়গত এবং উপাদানগত। প্রথমে আসবো আমরা বিষয়গত অভিলেখের আলোচনায়। এখানে বিষয়গত আলোচনায় রেখেছি প্রথমত রাজপ্রশস্তি, দ্বিতীয়ত ভূমিদান পত্র। সেই ভূমিদান পত্রের মধ্যে কি কি আছে সেটি বিস্তারিত আলোচনা আছে, যাব সেখানে। প্রকৃতপক্ষে বিষয়গত দিক থেকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি অভিলেখগুলিকে: রাজপ্রশস্তি, ভূমিদান পত্র এবং রাজানুশাসন। প্রথমে আসি আমরা রাজপ্রশস্তির আলোচনায়।
এখানে বলে রাখি, অভিলেখগুলিকে যদি আবার ধরা হয়ে থাকে যে আমরা দুই ভাগে ভাগ করব, সরকারি এবং বেসরকারি ভেদে, সেরকম ভাগও করা যায়। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো রাজপ্রশস্তি, ভূমিদানপত্র, রাজানুশাসন, এই তিনটি প্রকৃতপক্ষে সরকারি অভিলেখই। রাজপ্রশস্তি, ভূমিদানপত্র এবং রাজানুশাসন এগুলি অবশ্যই সরকারি অভিলেখ। রাজপ্রশস্তি এবং রাজানুশাসনের মধ্যেও পার্থক্য আছে। আমি সেই জন্য প্রথমে রাজপ্রশস্তি আলোচনা করার পরে একদম শেষে রাজানুশাসনটি আলোচনা করব। রাজপ্রশস্তি কাব্য বা প্রশস্তিমূলক রচিত কোনো রাজার কীর্তিগাথা। কোনো রাজার সামরিক কৃতিত্ব, সমাজ সংস্কার, তার রাজত্বকালীন কোনো বিশেষ ঘটনা প্রভৃতিকে স্মরণীয় করে রাখার জন্য সেই রাজার স্তুতিমূলক যে লেখ রচনা করা হতো তা রাজপ্রশস্তি নামে খ্যাত। উদাহরণ হিসাবে রুদ্রদমনের জুনাগড় প্রশস্তি, শকেরা 72 অর্থাৎ 72 শকাব্দ বা খ্রিস্টাব্দের বিছরে 150 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল বা রচিত হয়েছিল। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, রবিকীর্তি রচিত চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি, প্রতিহার রাজ মিহির ভোজের গোয়ালিয়ার প্রশস্তি, সেন বংশীয় রাজা বিজয় সেনের দেওপাড়া প্রশস্তি, এসব লেখ তৎকালীন ভারতবর্ষের রাজনৈতিক চিত্র যেমন জানা যায়, তেমনি কত সুন্দরভাবে সংস্কৃত চর্চা, কত গুরুত্বের সঙ্গে সংস্কৃত চর্চা সে যুগে হতো স্পষ্টত আমরা বুঝতে পারি। বিজয় সেনের দেওপাড়া প্রশস্তি বা অন্যান্য বা আমাদের সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, সেখানে এত সুন্দর সংস্কৃত সেখানে রাখা আছে। এলাহাবাদ প্রশস্তি তো বিরুদ্ধ রচনা শৈলী, গদ্য পদ্য মণিকাচি বিরুদ্ধ, এই যে কথা আমাদের সাহিত্য দর্পণে বলা হয়েছে। এখানে গদ্য এবং পদ্য নিয়েই তৈরি হয়েছে। অভিলেখের একটা অংশ প্রথম 8খানা শ্লোক আমরা দেখতে পেয়েছি, তারপরে আবার গদ্যে লেখা। তো সেই গদ্য এবং পদ্য যখন লেখা হয়েছে খুব সুন্দর সুন্দর সংস্কৃত শব্দ সেখানে চয়ন করা হয়েছে এবং সেই শব্দগুলো এখনো পর্যন্ত সংস্কৃতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো রাজনৈতিক চিত্র যেমন প্রতিভাত হয়েছে তেমনি সংস্কৃতের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। এগুলো হচ্ছে রাজপ্রশস্তি। এরপরে আছে ভূমিদানপত্র। এই ভূমিদানপত্রগুলি মূলত তাম্রপট্টা অভিলেখ, কপার প্লেট সব। মালদার খালিমপুর থেকেও এরকম একটি কপার প্লেট পাওয়া গেছিল। কিন্তু কথা প্রসঙ্গে এখানে বলবো, সকলেই এই বিষয়ের মূল্য বুঝতো না সেই যুগে। সেই জন্য এই যে খালিমপুর থেকে যে কপার প্লেটটা পাওয়া গেছে, সেটি তদানীন্তন যিনি কালেক্টর ছিলেন উমেশচন্দ্র বটব্বল মহাশয়, তিনি একজন কৃষকের পত্নীর কাছ থেকে এটাকে কিনে নিয়েছিলেন এবং সেই কৃষকের পত্নী এটাকে কোনো কাজে লাগে না ভেবে ঘুঁটের মাথাতে রেখে দিয়েছিল। সেই কৃষকের মৃত্যুর পরে তার পত্নীর কাছ থেকে তদানীন্তন কালেক্টর উমেশচন্দ্র বটব্বল মহাশয় এই কপার প্লেটটি সংগ্রহ করেছিলেন। ওই সাধারণ মানুষ বা আম জনতা এসবের মূল্য বুঝতো না। এখন ওই কপার প্লেট যদি না পাওয়া যেত, তাহলে ধর্মপাল বা তার পিতৃপরিচয় বা দ্বৈত বিষ্ণু, বপ্পট, ইতিহাসের এই বিখ্যাত ব্যক্তিত্বরা চিরকাল অন্ধকারে থেকে যেতেন। এমন যে কত কপার প্লেট কিভাবে কোথায় হারিয়ে গেছে তার ইয়াত্তা নেই। যা পেয়েছি সেই আজ পর্যন্ত প্রাপ্ত এবং পাঠোদ্ধারকৃত লক্ষাধিক অভিলেখ থেকেই বাংলা তথা ভারতবর্ষের ইতিহাস আমরা তৈরি করে চলেছি। এই ভূমিদানপত্রের মধ্যে আমরা 3টি ভাগ আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু এই 3টি ভাগ সব অভিলেখতে রাখা হয়েছে তা কিন্তু নয়। মোটামুটি বেশিরভাগ অভিলেখের ক্ষেত্রে এরকম একটা ফর্ম বা রূপ আমরা দেখতে পাই। প্রথমে থাকছে প্রস্তাবনা, তারপরে থাকছে প্রজ্ঞাপন, তারপরে থাকছে উপসংহার। আমরা মূলত এইরকম ভাগে ভাগ করতে পারি, কিন্তু সব অভিলেখ যে একদম এই ফর্মে লেখা হয়েছে ব্যাপারটি তা নয়। প্রস্তাবনার মধ্যে কি থাকছে? মঙ্গলাচরণ, স্থান, যিনি ভূমি দান করছেন সেই দাতার নাম এবং তার বংশ পরিচয়, এবং একটা বিজ্ঞপ্তি। কি সেই বিজ্ঞপ্তি? যিনি দান করছেন
তিনি তার মন্ত্রী থেকে শুরু করে সমস্ত কর্মচারীদের জমায়েত করছেন, রাজ্যের অধিবাসীদেরকে জ্ঞাত করছেন, যে অংশটিকে তিনি দান করে দিচ্ছেন সেখানকার সমস্ত অধিবাসীদেরকে আমন্ত্রণ করছেন, করে তিনি অর্থ দান করছেন। অর্থাৎ রাজ কর্মচারীগণ, রাজ্যবাসীগণ এবং যে জায়গাটি দান করে দেওয়া হচ্ছে সেই জায়গার অধিবাসীগণকে বিজ্ঞাপিত করে ভূমি দান করে দেওয়া হচ্ছে। কেন বিজ্ঞাপিত করা হচ্ছে? এই বিজ্ঞাপিত করার অর্থ, আজকে যখনই এই জায়গাটি দান করে দেওয়া হলো, পরের দিন যেন এই রাজার কোন রকম কর্মচারী ওই জায়গার উপরে যে কোন রকম রাজকীয় নির্দেশ যেন সেখানে না প্রদান করে। যে জায়গা দান করে দেওয়া হচ্ছে সেখানে যদি কেউ চুরি কর্ম করে তাহলে তার বিচার কখনো আর এই রাজা করবেন না। যাকে তিনি দান করে দিচ্ছেন সেই ব্যক্তি বা যে রাজাকে দান করছেন সেই রাজা সেই জায়গার বিচার কার্য সম্পাদন করবেন। সেখানকার অধিবাসীরা আর রাজস্ব বা ট্যাক্স এই রাজাকে প্রদান করবেন না। এই জায়গাটি বা ভূমিটি যাকে দান করে দেওয়া হচ্ছে সেই ব্যক্তি বা সেই রাজা যদি রাজস্ব বা ট্যাক্স নিতে চায় তাহলে তারা ট্যাক্স বা রাজস্ব সেই রাজাকে দেবে। তাই এই বিজ্ঞপ্তি ভীষণভাবে প্রয়োজন। মঙ্গলাচরণের পরে কোন স্থান দান করা হচ্ছে, তারপরে দাতার নাম, বংশ পরিচয়ের পরে একটি বিজ্ঞপ্তি থাকছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ভূমিদান পত্রের মধ্যে প্রজ্ঞাপন বলে একটি অংশ, যেখানে দানের প্রয়োজন, গ্রাহকের নাম, উপলক্ষ, দানের উদ্দেশ্য এই সমস্ত নিয়ে বিস্তারিতভাবে লেখা হচ্ছে। এবং এই দানগুলির ক্ষেত্রে স্পষ্টত এখানে উপলক্ষ খুব সুন্দর করে দেওয়া থাকতো, যে কোনো একজন ব্যক্তি হয়তো তিনি সুমাত্রা বা বর্ণীয় বা জাভার অধিপতি, আমাদের এই বঙ্গদেশের কোনো একজন রাজার কাছে 5টি গ্রাম চেয়েছেন। কেন? তিনি সুমাত্রা বা জাভা বা বর্ণীয়তে রাজত্ব করছেন, কিন্তু তিনি বৌদ্ধ। তিনি এক বৌদ্ধ বিহার হয়তো নির্মাণ করেছেন কোথাও এই বঙ্গেই। তিনি এই বঙ্গ অধিকার করতে চান না, তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী, তিনি বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার বা মঙ্গলার্থে তিনি একটি বৌদ্ধ বিহার নির্মাণ করেছেন। কিন্তু সেই বৌদ্ধ বিহারের ব্যয় নির্বাহের জন্য সব সময় তো আর সেই জাভা সুমাত্রা বর্ণীয় থেকে তো আর অর্থ এই বঙ্গদেশে এসে পৌঁছতে পারে না। তাহলে এই বঙ্গদেশে তৈরি করা কোনো বৌদ্ধ বিহারের ব্যয় নির্বাহের জন্য জাভা বা সুমাত্রার কোনো অধিপতি এই বঙ্গদেশের কোনো অধিপতির কাছে 5টি গ্রাম তিনি চেয়েছেন। এই বঙ্গদেশের অধিপতি সেই 5টি গ্রাম দান করেছেন। সেই 5টি গ্রাম থেকে যা কিছু উপার্জন হবে বা আয় হবে তার দ্বারা সেই বৌদ্ধ বিহারের ব্যয়ভার নির্বাহ হবে। এখানে মনে রাখার বিষয় যে তাহলে তো প্রকৃতপক্ষে পূর্ণ এই বঙ্গের রাজারই হলো, তিনি 5টি গ্রাম দিয়ে দিলেন বৌদ্ধ বিহারকে। ব্যাপারটি তা নয়। যে 5টি গ্রাম তিনি দান করছেন তা প্রকৃত দান নয়। বঙ্গের রাজা কিন্তু অর্থের বিনিময়ে 5টি গ্রাম সেই জাভা বা সুমাত্রা বা বর্ণীয় অধিপতিকে দিয়ে দিচ্ছেন। এবং সেই জাভা সুমাত্রা বা বর্ণীয় অধিপতি যদি বঙ্গের রাজা অর্থ না নিতেন তাহলে এই 5টি গ্রাম নিতেন না, কেননা তিনি তো বৌদ্ধ ধর্মের মঙ্গল কামনায় বৌদ্ধ বিহার নির্মাণ করেছেন। তাহলে বঙ্গের রাজার ফ্রি দেওয়া কোনো 5টা গ্রাম তিনি বৌদ্ধ বিহারকে দেবেন কেন? তাহলে তো ক্রেডিট বা কৃতিত্ব প্রকৃতপক্ষে বঙ্গের রাজারই হয়ে যায়। জাভা বা সুমাত্রার অধিপতির সেই কৃতিত্ব কোথা থেকে আসে? আসে না। সেই জন্য প্রকৃতপক্ষে তিনি কিন্তু কিনেই নিচ্ছেন। এরকম ভাবে ভূমিদান পত্রের মধ্যে প্রস্তাবনা এবং প্রজ্ঞাপনের পরে আমরা দেখতে পাবো উপসংহার। সেখানে ধর্মানুশাসন, তারিখ অর্থাৎ কবে অভিলেখটি উত্তীর্ণ হচ্ছে, আধিকারিক বা রাজপুরুষদের নাম এবং প্রমাণীকরণ, এই বিষয়গুলো সেখানে লেখা থাকছে। এই যে রাজা কোনো কিছু দান করছেন তার পরবর্তী প্রজন্ম কখনোই এই সম্পত্তির উপরে অধিকার প্রয়োগ করতে পারবে না বা নিজের বলে দাবি করতে পারবে না, একথা সেই ধর্মানুশাসন শ্লোকের পরে পরেই প্রমাণীকরণ হিসাবে কিন্তু রেখে যাওয়া হচ্ছে। এবং কোথাও কোথাও আচন্দ্র তারকা কথার উল্লেখ করা হয়েছে। যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে ততদিন পর্যন্ত এই ভূমি এই বংশের কেউ আর কখনো অধিকার করবে না। এরকম ভাবে উপসংহারের মধ্যে এসে সমাপ্ত হচ্ছে সেই কভার প্লেট বা তাম্রপট্টাভিলেখ বা তাম্র শাসন সমূহ। প্রকৃতপক্ষে ধর্মীয় প্রতিষ্ঠান অথবা কখনো যোগ্য পাত্র অথবা তদানীন্তন যুগে বিদ্বান ব্রাহ্মণদের উদ্দেশ্যে এই দানপত্রগুলি উৎসর্গীকৃত করা হয়েছে বা দানপত্রগুলি তাদের উদ্দেশ্যেই করা হয়েছে বা দান করা হয়েছে। উদাহরণ হিসাবে বলতে পারি
হর্ষবর্ধনের বাঁশখেরা বা দেবপালের নালন্দ তাম্র শাসন, এগুলি সব বিখ্যাত বিখ্যাত তাম্রপট্টাভিলেখ। সরকারি অভিলেখ এখনো আমাদের সমাপ্ত হয়ে যায়নি, এখন আমাদের আছে রাজানুশাসন। তো এখানে কয়েকটি বিষয়, ব্যক্তিগত অভিলেখ, স্মারক অভিলেখ, কাব্য অভিলেখ, মিশ্র বা বিচিত্র অভিলেখ, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু পট্টাভিলেখের আলোচনার পাশাপাশি রেখেছি, যদিও এই কথাগুলো বেশ কিছুক্ষণ আগেই আমি আলোচনা করে দিয়েছি। তো এখন আসবো আমরা রাজানুশাসনের মধ্যে। অনুশাসন একটা নির্দেশ। রাজানুশাসনের পরে আমরা যাব উপাদানগত দিকে। রাজানুশাসনটি আলোচনা করে নিই। অনুশাসন একটা নির্দেশ, একটা অর্ডারকে বোঝায়। মৌর্য সম্রাট অশোকের সমস্ত অভিলেখ অনুশাসনমূলক। তার প্রস্তর বা স্তম্ভ অনুশাসন, সমস্ত কিছুই অনুশাসনমূলক অভিলেখ। গুহালেখ, যা কিছুই অশোকের দ্বারা উৎকীর্ণ হয়েছে সেগুলি যেমন প্রাচীন তেমনই সবই অনুশাসন। কেমন অনুশাসন? সম্রাট অশোক একটু ভিন্ন রকম ভাবনায় বিশ্বস্ত ছিলেন। তিনি বলতেন অকারণে মেলা করার দরকার নেই, সেই জন্য তিনি মেলা বন্ধ করে দিয়েছেন, অসংখ্য মেলা তার সাম্রাজ্যে বন্ধ করে দিয়েছেন। তিনি বলতেন যে এই মেলা মানে অকারণে কিছু লোকের অর্থ ব্যয় হবে, ধনীর আনন্দ হবে, গরিবের বাড়িতে অশান্তি হবে, পুত্র কন্যাকে শুরু করে সকলে, পোশাক থেকে শুরু করে, হয়তো তখন পোশাক কেনার দরকার নেই কিন্তু অকারণে মেলা এসে গেছে, পোশাক কিনতে হবে। হয়তো তখন বাজারের খাবার কেনার দরকার নেই, তবুও বাজারের খাবার কিনতে হবে। এইরকম ভেবেছেন অশোক। বলছে যে অকারণে এত মেলা রাখার দরকার নেই। তিনি মেলার সংখ্যা ভীষণভাবে কমিয়ে দিয়েছেন তার রাজ্যে। মেলার সংখ্যা কমিয়ে দেওয়ার পরে তিনি বললেন যে মানুষকে চাকরি দিতে হবে। তার ভাবনা এটা। তিনি ভাবতেন যে যদি মানুষকে চাকরি না দেওয়া যায় তাহলে এই রাজ সিংহাসনে রাজার বসে থাকার কোনো অধিকারই নেই। এবং আমরা দেখব ওই খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে, এখান থেকে প্রায় ২৫০০ বছর আগে, এমনই একজন মহান মানব, তিনি মানুষের চাকরির জন্য পোস্ট ক্রিয়েট করছেন। কিরকম পোস্ট ক্রিয়েট করছেন? তিনি বলছেন যে আমার কারাগারে প্রচুর মানুষজন বন্দী হয়ে আছে, সুতরাং ইমিডিয়েট রিক্রুটমেন্ট করতে হবে বা নিয়োগ করতে হবে যে যারা বন্দী হয়ে আছে কারাগারে তাদের বয়সে, অর্থাৎ তাদের বয়স ৬০ হয়ে গেছে বা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, যদি দীর্ঘদিন তারা কারাগারে বন্দী আছে এবং দেখা যাচ্ছে জীবনের একদম শেষ পাটে পৌঁছে গেছে, তার শারীরিক সক্ষমতা নেই আর এখন সঠিকভাবে চলার, হয়তো কোনো এক সময় এসে কাউকে হত্যা করেছিল, হ্যাঁ, হয়তো বা দস্যুবৃত্তি করেছিল, করে হয়তো কারাগারে বন্দী হয়ে গেছে, কিন্তু আজকে তার শারীরিক সক্ষমতা নিয়ে চলাফেরা করার, সুতরাং আজকে কারাগার থেকে ছেড়ে দিলে সে আর মানুষ খুন করতে পারবে না, সুতরাং অযথা তাকে কারাগারে বন্দী করে না রেখে তাকে ছেড়ে দাও। কিন্তু আগে তো বুঝতে হবে কত বছর ধরে বন্দী আছে, কবে বন্দী হয়েছিল এবং এখন তার বয়স কত। এসবের জন্য তো তথ্য সংগ্রহের জন্য কর্মচারী প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে আবার দেখা যাচ্ছে কারো 2টি বা 4টি বা 10টি সন্তান সন্ততি, তদানীন্তন যুগে হতো এরকম, 10টি 12টি পর্যন্ত সন্তান থাকতো অশোকের সাম্রাজ্যে, আমরা দেখেছি। এবং সেই তারা হয়তো অপরাধ করে কারাগারে বন্দী হয়ে গেল, কিন্তু গৃহে যে গৃহলক্ষ্মী বা বা যে দস্যু কারাগারে বন্দী হয়ে গেল তার যে পত্নী, তাহলে সেই পত্নী সেই 10টি সন্তানকে বা 5টি সন্তানকে খাওয়াবে কি করে? রাজ্য ব্যবস্থা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য সেই অপরাধী স্বামীকে কারাগারে বন্দী করে দিয়েছে হয়তো সারা জীবনের জন্য, অথচ তার 5টি বা 10টি যে সন্তান আছে সেই সন্তানদেরকে পঠন পাঠনের থেকে শুরু করে জীবন জীবিকা নির্বাহের, পঠন পাঠন থেকে শুরু করে তাদের বেঁচে থাকার জন্য ভরণ পোষণের দায়িত্ব পর্যন্ত কিন্তু সরকার নিয়ে নিচ্ছে, মানে রাজা নিয়ে নিচ্ছে। সরকার বলতে তখন তো রাজতন্ত্র, রাজা কিন্তু সেই দায়িত্ব নিয়ে নিয়েছে। তারপরে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী, কিন্তু তিনি কখনো অন্য ধর্মাবলম্বীদের হিংসা করতেন না, বরং তিনি ধর্ম মহামাত্র নামক একটা পোস্ট ক্রিয়েট করলেন। সেই ধর্ম মহামাত্র নামক পোস্ট ক্রিয়েট করার পরে তারা কি করলেন? তারা সব জায়গায় ঘুরবে, সব দেশে ঘুরতে পারে। তাদের কাজ থাকবে কত মানুষ ধর্মমুখী আর কত মানুষ ধর্মমুখী নয় সে বিষয়ে বোঝার চেষ্টা করবে। প্রকৃতপক্ষে ধর্মমুখী মানুষ সৎকর্মে প্রবৃত্ত হবে এমন ধারণাই তার ছিল। এবং তার অভিলেখগুলিতে তিনি স্পষ্ট লিখছেন যে অকারণে মেলা করা উচিত নয়। অভিলেখগুলিতে তিনি স্পষ্ট লিখছেন অকারণে পশু হত্যা উচিত নয়,
একদম তাহলে কিরকম অর্ডার তার, এগুলো অর্ডার, একটা নির্দেশ। তিনি রাজ অন্তঃপুরেও পশু হত্যাকে একদম কমিয়ে দিয়েছেন। আগে যেখানে কয়েকশো পশু হত্যা করা হতো সেখানে তিনি একটি করে মৃগ এবং একটি করে ময়ূর হত্যার পারমিশন দিয়েছেন, এবং ক্রমে ক্রমে রাজ অন্তঃপুরেও এই ময়ূর এবং মৃগ আর হত্যা করা হবে না, এবং অকারণে তিনি পশু হত্যাকে নিষিদ্ধ করে দিচ্ছেন। এবং তিনি অভিলেখে এরকম নির্দেশ দিয়ে লিখছেন গাছ লাগাতে হবে, অর্থাৎ বৃক্ষরোপণ করতে হবে, তার অভিলেখের মধ্যে নির্দেশ দেওয়া আছে। রাস্তার দুই ধারে বৃক্ষরোপণ করলে পরিবেশ সুরক্ষিত থাকে। রাস্তার দুই ধারে বৃক্ষরোপণ করলে ক্লান্ত পথিক বিশ্রাম নিতে পারে, এগুলি অশোক ভেবেছেন এবং বৃক্ষরোপণ করার জন্য তিনি একদম নির্দেশই দিয়েছেন তার অভিলেখে। আমাদের ভাবতে হবে এই মানুষটি 2500 বছর আগে প্রায় এমন গুরুত্বপূর্ণ ভাবে ভাবতেন। তিনি বলছেন শুধু মানুষের জন্য চিকিৎসালয় নয়, পশুদের জন্য চিকিৎসালয় তৈরি হবে। সারা পৃথিবীর ইতিহাসে এই রকম একজন মহান চিন্তা ভাবনা সদৃশ নৃপতিকে খুঁজে পাওয়া অতীব দুষ্কর। তার অভিলেখ পড়তে গেলে তার সে গুহালেখ হতে পারে, স্তম্ভলেখ হতে পারে, বা শিলালেখ হতে পারে, যেগুলি পড়তে যাব সেখানে তার যে নির্দেশ যে পশু হত্যা করা যাবে না, অকারণে না, পশু হত্যা করা যাবে না, এই যে নির্দেশগুলি সেগুলি একদমই অনুশাসন বা অর্ডার। তো এইগুলো হচ্ছে অনুশাসনমূলক। তো অনুশাসনমূলক এই আলোচনার পরে আমরা ছোট্ট করে একটু আলোচনা করে নিই উপাদানগত দিক থেকে আলোচনা। উপাদানগত দিক থেকে প্রস্তর, ধাতু, মৃত্তিকা এছাড়াও অন্যান্য কিছু উপাদান আছে। প্রস্তরের মধ্যে পর্বতের গায়ে উৎকীর্ণ হচ্ছে, প্রস্তর ফলকে উৎকীর্ণ হচ্ছে, মন্দিরে গাত্রে উৎকীর্ণ হচ্ছে, কোন মূর্তির পাদদেশে উৎকীর্ণ হচ্ছে, বা বয়ে নিয়ে যাওয়া যায় বা বহন করা যায় এমন কোন বস্তুতে উৎকীর্ণ হচ্ছে। ধাতুর মধ্যে তামা, ব্রোঞ্জ বিশেষভাবে ব্যবহৃত হয়েছে। এছাড়া অন্যান্য ধাতুও আমরা কম বেশি চোখে পড়েছে। মৃত্তিকা, পোড়া মাটি, ইট, মাটির তৈরি পাত্র এসবের মধ্যে আছে। কাঠের উপরেও মাটি দিয়ে, কাঠের উপরে প্রলেপ দিয়ে তার উপরেও লেখা আমরা দেখতে পেয়েছি। এছাড়া অন্যান্য উপাদান যেমন আছে হাতির দাঁত, হাতির দাঁতের উপরে লেখা হচ্ছে, হাড়ে লেখা হচ্ছে। প্রাণীর শক্ত খোলা যেমন কচ্ছপের খোলকের উপরে বা খোলসের উপরে কিন্তু অভিলেখ উৎকীর্ণ হতে দেখা গেছে। প্রাণীর শক্ত খোলার উপরেও অভিলেখ উৎকীর্ণ হয়েছে। অভিলেখের এই আলোচনায় একদম শেষ মুহূর্তে এসে কয়েকটি কথা বলা, যে সরকারি এখতিয়ারের বাইরে বেসরকারি কিছু কথা আমি বলছিলাম। কোন ধর্মীয় উদ্দেশ্য, কোন মন্দির, মূর্তি প্রভৃতি প্রতিষ্ঠার জন্য সরকারি এখতিয়ারের বাইরে প্রচারিত লেখগুলি বেসরকারি লেখ নামে পরিচিত। বিভিন্ন স্থানে তীর্থযাত্রীদের দ্বারা উৎসর্গীকৃত বহু তথ্য এ জাতীয় লেখ থেকে পাওয়া যায়। এগুলি রাজার তথা উৎকীর্ণকারীর ধর্ম, শিল্পানুরাগ, তৎকালীন শিল্পকলা, সংস্কৃতি সম্পর্কে তথ্য সরবরাহ করে। এই শ্রেণীর অভিলেখ সবচেয়ে বেশি চোল, পল্লব, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট এবং সেন বংশীয় রাজন্যবর্গের লেখতে। আর একদম শেষে আরেকটি কথা না বললেই নয়, লেখগুলি সাধারণত অধ্যায় বা স্বর্গে বিভক্ত হয় না, কেননা অধ্যায় বা স্বর্গে তো বই বা ড্রামা, দৃশ্যকাব্য এ সমস্ত থাকবে, কিন্তু লেখগুলিতে সাধারণত স্বর্গ বা অধ্যায় না থাকলেও কয়েকটি শব্দ সম্বলিত অল্প সংখ্যক পংক্তিতে নিবদ্ধ লেখ যেমন পাওয়া যায়, তেমনি বহু সংখ্যক চরণ বিশিষ্ট এবং গদ্য পদ্য সমন্বিত অথবা শুধুমাত্র গদ্যে বা পদ্যে রচিত লেখও পাওয়া গেছে। তবে স্বর্গে বিভক্ত বা নাটকীয় অঙ্কে বিভক্ত লেখের দু একটি নিদর্শনও পাওয়া যায়। যেমন তামিলনাড়ুর
কুরুমিয়ালামালাই, তামিলনাড়ুর কুরুমিয়ামালাই সঙ্গীতের স্বরলিপি, রাজস্থানের উদয়পুরের কয়েকটি স্বর্গে বিভক্ত রাজ প্রশস্তি কাব্য রাজসমুদ্র অভিলেখ যার নাম, বা আজমিরে ললিত বিগ্রহরাজ এবং হরকেলি নামে দুটি নাটক উৎকীর্ণ অবস্থায় পাওয়া গেছে। সেগুলো কিন্তু এই স্বর্গ বিভাজন জাতীয় অভিলেখের পর্যায়ভুক্ত। এরকম ভাবে অভিলেখের আলোচনা শেষ মুহূর্তে বলি যে এই আলোচনার পরেও আমরা কখনো কখনো দেখব যে রাজাদের কীর্তি কাহিনী বা কালানুক্রম অনুসারে বিন্যস্ত থাকে কোনো কোনো অভিলেখে। যেমন যে খারবেল তার হাতিগুম্পা অভিলেখে আমরা দেখতে পাচ্ছি তিনি সিংহাসনে বসে প্রথম বর্ষে কি কাজ করেছেন, দ্বিতীয় বর্ষে কি কাজ করেছেন, তৃতীয় বর্ষে কি কাজ করেছেন, চতুর্থ বর্ষে কি কাজ করেছেন, অষ্টম বর্ষে কি কাজ করলেন। এই রকম ভাবে রাজাদের কীর্তি কাহিনীর কালানুক্রমিক বিবরণও কিন্তু অভিলেখে দেওয়া থাকছে, যার প্রকৃষ্ট উদাহরণ খারবেলের হস্তিগুম্ফা অভিলেখ বা হাতিগুম্ফা অভিলেখ। হ্যাঁ, তাহলে প্রকৃতপক্ষে অভিলেখগুলিকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। উপাদান দিকগতভাবে এবং বিষয়গতভাবে। সেই উপাদান এবং বিষয়গতভাবে প্রত্যেকটি ভাগের মধ্যে বিভিন্ন ভাগগুলো আমরা লক্ষ্য করলাম। আর তারপরেও কেউ কেউ সরকারি এবং বেসরকারি ভাগে কথা বললেও প্রকৃতপক্ষে বিষয়গত ভাগটি কিন্তু সরকারি ভাগের এখতিয়ারের মধ্যেই পড়ে। তারপরে উপাদানগত আলোচনার পরে বিষয়গত আলোচনার পরে উপাদানগত আলোচনা এসে বেসরকারি এখতিয়ারভুক্ত অভিলেখ কোনগুলি সেই আলোচনা করার পরে এখন উপসংহারের যে কথাগুলি বলছি সেগুলি কিন্তু ওই কোনো ভাগের মধ্যে যদি কেউ ফেলতে চায় ফেলা যায়, কিন্তু ওই রকম ভাবে ভাগের মধ্যে এগুলি ফেলা কঠিন হয়ে পড়ে। বৌদ্ধ এবং জৈন ভিক্ষুদের বা শ্রমণদের বসবাসের জন্য যে সমস্ত গুহা বা পার্বত্য বিহার ছিল, যেমন এই নাসিক, অজন্তা, ইলোরা, এই সমস্ত গুহার গায়ে প্রচুর লেখ উৎকীর্ণ আছে। তো এগুলো সব গুহা লেখ। হ্যাঁ, বৌদ্ধ জৈন ভিক্ষুদের শ্রমণদের বসবাসের জন্য যেসব গুহা বা পার্বত্য বিহার ছিল সেগুলির গাত্রে নানান লেখ উৎকীর্ণ হতো। নাসিক, অজন্তা, ইলোরা প্রভৃতি গুহা লেখ ভারতীয় ইতিহাসের তো সব গৌরবময় কৃতিত্ব। তো আজকে ইন্ডিয়ান এপিগ্রাফি, প্যালিওগ্রাফি অ্যান্ড ক্রোনোলজি আলোচনা আমি আপাতত এখানেই সমাপ্ত করছি। সকলকে আরেকবার যথাযোগ্য সম্মান এবং সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র